আসসালামু আলাইকুম। আজকে টপিকের বাইরে একটা বিষয় নিয়ে আসছি, ফ্লাড। বন্যা হচ্ছে, তাই মনে হলো যে বন্যাটা নিয়ে একটু আলোচনা করি। ওকে, বন্যা আসলে বন্যা কখন হয়, মানে বন্যার কারণ কি? কারণ বন্যা ঋতু, বিপদসীমা, বিপদসীমা স্থল, প্রকার, তারপরে হলো বন্যা প্রতিকারের পদক্ষেপ, করণীয়, এগুলোই হলো বিষয়। বন্যা হলো মানে বন্যা কি? হোয়াট ইজ বন্যা? বন্যা হলো বেসিক্যালি, যদি দেখি আমরা বন্যা কাকে বলে, এটা আগে দেখি। বন্যা হলো যে একটা নদী, এটার স্কেল ধরেন, এটা হলো এই পয়েন্টটা হলো 0, এটা হলো বিপদ সীমা। এই বিপদ সীমা বরাবর যখন, এটা নদী, এই সম্পূর্ণটা নদী, তার মানে এখান থেকে -10, -20, -30, -40, -50, -60 বা ডট ডট ডট। যখন এই -50 পর্যন্ত, এই পর্যন্ত যখন নদীর ফ্লো থাকবে, তখন এই অংশটা হলো স্বাভাবিক। নদীর প্রবাহ স্বাভাবিক হবে যখন বিপদ সীমা থেকে 50 সেন্টিমিটার নিচ পর্যন্ত, 50 সেন্টিমিটার নিচ পর্যন্ত যখন পানি থাকবে, তখন সেটা হলো স্বাভাবিক প্রক্রিয়া নদী। যখন এইখানে নদী থাকবে, এটা হলো ওয়ার্নিং, এটা হলো ওয়ার্নিং এবং সতর্কতা প্রদান করবে। এই সতর্কতা প্রদান করা হবে যখন নদীর পানি মানে বিপদ সীমা থেকে 49 সেন্টিমিটারের মধ্যে পানি থাকবে তখন। এবং ওয়ার্নিংটা দিবে বিডব্লিউডিবি এর ফ্লাড ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং সেন্টার। এই বিডব্লিউডিবি হলো যেটা 1972 সালে প্রতিষ্ঠিত। এর নাম ছিল আগে ওয়াবদা, যেটা 1958 সালে হয়েছিল, অর্থাৎ বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। যখন এই লেভেলের নদী থাকবে, তখন সেটা হবে ফ্লাড। এবং যখন এটা 100 সেন্টিমিটার প্লাস হবে, 100 সেন্টিমিটার প্লাস, তখন এটা হলো সিভিয়ার ফ্লাড, মানে এটা হলো ভয়াবহ বন্যা, এটা হলো ভয়াবহ বন্যা হবে। তাহলে সিভিয়ার ফ্লাড, ফ্লাড, ওয়ার্নিং, একটা স্বাভাবিক। ক্লিয়ার? আমাদের যে ইতিহাস,
যে বন্যার যে ইতিহাস, সেই ইতিহাসটা হলো 2017 সালে হয়েছিল অন 34 সেন্টিমিটার, 1998 হয়েছিল 112 সেন্টিমিটার, 1988 হয়েছিল 87 সেন্টিমিটার। এই হলো তিনটা ইতিহাস। আর সবচেয়ে ভয়াবহ ইতিহাস হলো 2024, একটু আগে খবরে দেখলাম অন 37 সেন্টিমিটার ফেনীতে। ফেনী আর মুহুরী নদীতে 137 সেন্টিমিটার, যেটা ইতিহাসে এইমাত্র পেলাম আমরা। ক্লিয়ার? এখন দেখি আমরা বিপদ সীমাটা কি। বিপদ সীমা স্থল 1, বাহাদুরাবাদ পয়েন্ট, জামালপুর, যমুনা নদী। 2, হার্ডিল ব্রিজ, কুষ্টিয়া, পদ্মা নদী। 3, মুহুরী নদী, ফেনী। 4, সুরমা নদী, সিলেট, যেটা হলো ওই যে একটা ব্রিজ আছে কিন ব্রিজ। কিন ব্রিজ এরিয়া, এটা হলো সিলেটের। ফোকাস হচ্ছে কেন, এটা সমস্যা। আল্লাহ তুমি রহম কর, কি একটা ঝামেলা হলো। এখন দেখি এই বন্যার কারণ। ফ্ল্যাট মনে হয় দেখায়নি, এটা ডিজাস্টারের মধ্যে পঞ্চম অধ্যায় আপনাদের। আজকে মনে হলো যে বন্যা নিয়ে কথা হচ্ছে, বন্যাটা দেখায়। কারণ অনেক কারণ আছে। 1 নম্বর কারণ হলো ভারতের বাঁধ নির্মাণ। 2 নম্বর হলো নদীর নাব্যতা হ্রাস। 3, ভাটি অঞ্চলে অবস্থিত বাংলাদেশ। 'ভাটির দেশ বাংলাদেশ', ভাটির দেশ লিখলেও চলবে, ভাটির দেশ। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। পাহাড়ি ঢল। অতিবৃষ্টি। জলাবদ্ধতা। নদীর স্বাভাবিক গতিপথে বাঁধা। অবকাঠামো নির্মাণ। অপরিকল্পিত লিখতে হবে। অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ। আপনাদের যেটা আসতে পারে যে বাঁধ কিভাবে ভূমিকা রাখে বন্যার জন্য, বাঁধের ভূমিকা নিয়ে প্রশ্ন আসতে পারে।
দেখেন অপরিকল্পিত বাঁধ নির্মাণ, যেমন দেখেন আপনার হাওর সড়ক, হাওরে আবুরা সড়ক, হাওরে আবুরা সড়ক, নদীর স্বাভাবিক গতিপথে বাধা, নদীর স্বাভাবিক গতিপথে বাধা, স্বাভাবিক গতিপথের বাধা, যেমন আপনার নদী শাসন, এটা একটা অন্যতম কারণ। নদী শাসন তো বোঝেন যে যখন ব্রিজ নির্মাণ করা হয় অথবা কোনো অবকাঠামো নির্মাণ করা হয় তখন কি করা হয়, নদীর স্রোতকে কন্ট্রোল করা হয়। স্রোত কন্ট্রোল করতে গেলে তখন কি হয়, নদীতে বন্যা তৈরি হয়। জলবদ্ধতা বুঝতে পারছেন, পাহাড়ি ঢল বুঝতে পারছেন, এটার কারণে আকস্মিক বন্যা হয়, আকস্মিক বন্যা হয়। এবং এই বন্যাটা হলো বেসিক্যালি ফ্ল্যাশ ফ্লাড, FLASH, ফ্ল্যাশ ফ্লাড। এটা খুব ক্ষণস্থায়ী হয় এবং অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, এর উচ্চতা বৃদ্ধির ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়, স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়। সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ফলে আমাদের একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। ব্যাড নিউজটা হলো যে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ব্যাড নিউজ। আর গুড নিউজটা হলো যে আমাদের নদীর তলদেশ ভরাট হচ্ছে। কিন্তু এটা একই সাথে কিন্তু আবার খারাপ সংবাদ, আমাদের ভূমিও কিন্তু উঁচু হচ্ছে। এই পলি সঞ্চরণের ফলে আমাদের ভূমি কিন্তু আগের চেয়ে উঁচু হচ্ছে। আর সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে যে কারণে 2050 সালে 17% এলাকা নাকি ডুবে যাবে। এটা অনেক আগে থেকেই শুনি আমরা, আমাদের প্রাইমারিতে পড়তাম তখন শুনতাম 2010 সালে ডুবে যাবে, 10 সালে শুনছি 2021 সালে ডুবে যাবে, এখন শুনি 2050 সালে ডুবে যাবে। আল্লাহর রহমতে আমরা ডুববো না, আমাদের বাড়ি তো পটুয়াখালী, আল্লাহর রহমতে আমরা ডুববো না ইনশাল্লাহ। আমাদের বাড়ি ছিল কিন্তু ইয়াদের, যে আপনারা নূরকে চেনেন আপনারা, আমার দাদা বাড়ি ছিল নূরদের বাড়ির কাছে। আমরা এখন অন্য একটা উপজেলা চলে আসছি। তো ওখানে কিন্তু আমরা 70-এর ঘূর্ণিঝড়, 1970-র ওই সাইক্লোন যে গোর্কি, ওই ঘূর্ণিঝড় আমাদের ফ্যামিলির 14 জন মারা গেছে। আমার আপন দাদা, আমার 2 জন দাদি, 4 জন ফুফু, কত ভাইটাই মিলে, সব মিলে 14 জন মারা গেছিল ফ্যামিলিতে। তো আমার বাবা তো বেঁচে থাকবেই না, তো আমি হইতামই না। বাবা, চাচা এবং আর হলো কয়েকজন বেঁচে ছিল। তো বেসিক্যালি ওখানে ওই চর কাজল ওই জায়গাটা আমরা ছিলাম। তো ওখানে থেকে আমরা আবার মাইগ্রেট করে উত্তর অঞ্চলে, মানে আমাদের জেলারই উত্তরে চলে আসছি আমরা। তো বিষয় হচ্ছে এটা যে নদীতে প্রচুর চর জাগতেছে, নদীর পলি সঞ্চরণের ফলে অনেক চর জাগছে আর কি, অর্থাৎ নদীর উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে। ভাটির দেশ একটা নদী যখন এরকম চলমান থাকে, নদীর উৎপত্তি স্থল, এই উৎপত্তি স্থল হলো যত উপরে যাবে তত হলো উজান, উৎপত্তি স্থল হলো উজান, আর নিচের অঞ্চলটা হলো ভাটি। আমরা ভাটির অঞ্চলে, কারণ আমাদের এখানে উৎপত্তি স্থল নাই নদীর, আমরা ভাটির দেশে বন্যা হওয়াটা স্বাভাবিক। এটা অস্বাভাবিক না, এটা স্বাভাবিক। বন্যা পৃথিবীতে সবচেয়ে বন্যার ঝুঁকিতে শীর্ষ দেশ বাংলাদেশ, এটা কি জানি? ওয়ার্ল্ড ব্যাংক বলছে 2009 সালে, ওয়ার্ল্ড ব্যাংক 2009 যে জলবায়ু পরিবর্তনের ফলে বন্যার ঝুঁকিতে শীর্ষ দেশ বাংলাদেশ, শীর্ষ দেশ হলো বাংলাদেশ। এটা একেবারে বন্যা থেকে প্রশ্ন আসতে শুরুতেই এই হেডলাইনটা লিখবেন যে জলবায়ু পরিবর্তনের ফলে বা বৈশ্বিক উষ্ণতার ফলে বন্যার ঝুঁকিতে শীর্ষ দেশ বাংলাদেশ, নিচে বিশ্বব্যাংক 2009, বিশ্বব্যাংক 2009 এটা বলছে। নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে কেন? কারণ হলো নাব্যতা হ্রাস পাওয়ার পিছনে কারণ হলো আমাদের এখানে নদীগুলো মরে গেছে।
মানে নদীগুলোর স্বাভাবিক গতি মানে ইয়া নাই, অর্থাৎ প্রবেশকারী নদীগুলো নিয়ন্ত্রণের ফলে নদীর নাব্যতা হ্রাস পাচ্ছে। এবার হলো ভারতের বাঁধ নির্মাণ। ওরে ভাই, এই খাটাসরা এমন একটা কাজ করছে তারা, যেটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ভারত বাঁধ নির্মাণ করছে। আজকে আমার পোস্টটা দেখছেন কিনা, বিফারজিকে একটা গ্রুপে পড়ে দিছি, পোস্টটা কিন্তু ভালো লিখতে পারে না, এই মানে লিখে রাখতে পারে না, অন্তত ফার্স্ট ক্লোজটা, যে হেলসিঙ্কি অ্যাকর্ড যেটা হয়েছে, যে রুলস অফ ওয়াটার মানে রিভার, আর একটা হলো যে কনভেনশন অন ওয়াটার কোর্সেস বা জল প্রবাহ কনভেনশন 1997, এই দুইটা আইনে, হেলসিঙ্কি সনদ 1966 যেটা আন্তর্জাতিক নদী আইন, আর একটা হলো জলপ্রবাহ সনদ যেটা হলো কনভেনশন অন ওয়াটার কোর্সেস, ওয়াটার রিসোর্সেস, ওয়াটার কোর্সেস। তো এই 1997 জলপ্রবাহ সনদ আর হলো 66 হেলসিঙ্কি সনদ, এই দুইটাতে ভারত স্বাক্ষর করেছে, কিন্তু কন্ডিশন হলো যে ভারতের বিরুদ্ধে কোনো আদালতে অভিযোগ করা যাবে না, সেজন্য তারা নদীগুলো নিয়ে যাচ্ছে তাই আচরণ করতে পারে। আর আমাদের বাংলাদেশটা অনেক আগে থেকে দেখবেন যে বাংলা যার ভারতবর্ষ তার একটা স্লোগান ছিল, সেই কলিঙ্গ যুদ্ধ, কলিঙ্গ না, হলো কুরুক্ষেত্রের যুদ্ধ, যেটা চেন্নাইয়ের এই পাশে মানে উড়িষ্যার এখানে হয়েছিল, এটা বেসিক্যালি বাংলায় আসার জন্য হয়েছিল। ওদিক থেকে বাংলা আসতে চেয়েছিল, আর এদিক থেকে বাংলাকে গুপ্তরা, তারা বাংলাকে রক্ষা করার জন্য তারা এগিয়ে গেছিল। আর বাংলা যার ভারতবর্ষ তার, বাংলাদেশটা এমন একটা জায়গা যেখানে আপনি দেখেন আমাদের এখানে ভূমিরূপটা যে 80% সমভূমি, পৃথিবীর অনেক দেশই বলতে গেলে, বলতে গেলে সব দেশও বলা যায়, যেখানে এত বেশি সমভূমি অঞ্চল এবং নদীমাতৃক সমভূমি অঞ্চল, নদী বিধৌত অঞ্চল এত বেশি নাই। আমাদের দেশের এতটুকু একটা ভূমিতে আমাদের প্রচুর নদীমাতৃকতা, এবং আমাদের এখানে মানে সমভূমি অঞ্চল বেশি। সমভূমি অঞ্চলের কারণে কিন্তু এখানে ঘনবসতি বেশি হয়, সমভূমিতে ঘনবসতি বেশি হয়, ভূমির উর্বরতা বৃদ্ধি পায়, সেখানে অনেক মানুষ একসাথে বসবাস করে। এই জন্য আমাদের এই বাংলাদেশের কিন্তু সবার একটা মানে আকর্ষণের জায়গা ছিল, সবাই এখানে আসতে চাইছে এবং এসেছে, আর এর প্রতি লোভ থাকাটা খুব স্বাভাবিক। আমরা খুব ভ্যালুয়েবল আর কি, আমরা খুবই ভ্যালুয়েবল, আমাদের প্রতি অনেকের লোভ আছে। আর ভারতের বাঁধ নির্মাণ এর পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, আমি এটা লিখে নেই, ওটা 2 নম্বরে লিখবেন আপনারা, 10 নম্বরে লিখে নেন, এখানে লিখবেন 10, আর এখানে পরীক্ষা আসলে 2 নম্বর লিখবেন, সেটা আন্তঃনদী সংযোগ প্রকল্প। আন্তঃনদী সংযোগ প্রকল্প 1997, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প। 11 নম্বরে একটা লিখবেন পানি বন্টন চুক্তি, অর্থাৎ ভারত কর্তৃক, এটা 3 নম্বর কারণ দিবেন, ভারত কর্তৃক পানি বন্টন চুক্তি বাস্তবায়নে অনীহা, ভারত কর্তৃক পানি বন্টন চুক্তি বাস্তবায়নে অনীহা। বন্যা থেকে বাঁচার জন্য বাদ দিতে পারে না, শিফটের জন্য ক্লাসগুলো নতুন করে নেওয়া উচিত। মাহফুজ দিলা, হ্যাঁ অবশ্যই ক্লাসগুলো নতুন করে নেওয়া উচিত, বলতে মুক্তিযুদ্ধ সংবিধান এটা নেওয়া উচিত। আর ইন্টারন্যাশনাল তো আমরা এমপিকার প্রবলেম সলভিং আমরা নেই, সেক্ষেত্রে ওটা তো একেবারে নিউলি হবে। দেখি বাংলাদেশে আমার 2য় অধ্যায়টা শেষ হচ্ছে না, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়টা বড় হলো, এবার ছোট, মানে
যে প্রজেক্টগুলো আছে, মেগা প্রজেক্টগুলো তো আর আমাদের পড়তে হবে না এই পরিবর্তিত পরিস্থিতিতে। যেটা হচ্ছে যে একটা মানে শুনছেন কিনা, অ্যালার্মিং একটা টার্ম ব্যবহার করেছে রুহুল কবির তালুকদার রিজভী, যে সিভিল কু হতে পারে। এই সিভিল কু শব্দটা ব্যবহার করেছিল আবুল মকসুদ, আহমেদ আবুল মকসুদের নাম শুনছেন আপনারা? আমরা তাকে দেখে বড় হয়েছি। আমরা ইউনিভার্সিটি যখন পড়ি, পাবলিক লাইব্রেরিতে গেলে একজন সাদা ধবধবে সাদা লুঙ্গি এবং চাদর পরা সেই আবুল মকসুদ স্যার সবসময় তাকে একই সাদা লুঙ্গি এবং সাদা হলো তার সাদা লুঙ্গি ধুতি আর হলো সাদা চাদর পরতেন আবুল মকসুদ স্যার। অসংখ্য লেখা তার, ভ্রমণ কাহিনী তার পড়লে আপনি মুগ্ধ হয়ে যাবেন। আবুল মকসুদ স্যারের ভ্রমণ কাহিনী, ভাসানী চরিত, ইতিহাসকে খুব সুন্দর করে গোলাইতেছেন। মানে ভাসানীর ক্যারেক্টার আপনি খুব মানে অবাক হয়ে যাবেন। একবার দেখবেন আর ভাসানীকে খুব ভালো লাগতেছে, আর একবার দেখবেন যে আরেকটা চ্যাপ্টারে গেলে মনে হচ্ছে আসলে ভাসানীকে কেমন লাগে নাই। তো যাই হোক, এটা আবুল মকসুদ স্যার তিনি বলছিলেন যে সিভিল কোটা হলো এটা, উনি কিভাবে বলছিলেন যে 2019-20 সালে বলছিল। তো উনি 20 সাল না, ওদের 18-19 সালে বলছিল। 18 সালে 19 সালে 18 সালে ইলেকশন হয়েছে, উনি আগেই বলছেন 18 সালের মানে ইলেকশনের আগেই বলছেন। উনি বলছেন যে বর্তমানে যেটা হচ্ছে যে প্রশাসন এবং পুলিশ এরা রাজনীতিবিদদের কোনোভাবেই গুরুত্ব মূল্যায়ন করে না, এবং তারা তাদের নিজেদের মতো করে তারা চলে, এবং তারা নিজেদের মতো করে তাদের সবকিছু বাস্তবায়ন করে। দেখা যায় যে একজন ইউনো তিনি উপজেলা চেয়ারম্যানকে মহোদয় বলবেন, সেখানে তিনি বলেন যে উপজেলা চেয়ারম্যান সাহেব। আর উল্টো দেখা যায় যে উপজেলা চেয়ারম্যান তাদেরকে বলা হয় ইউনো মহোদয়। এই হলো বিষয়, যে এটাই বলছে যে উনি যে সিভিলিয়ানরা এরা পলিটিশিয়ানদের কাউন্ট করবে না। আর এখন যেটা তিনি বলছেন সিভিল কু, যেটা আমি আগেই বলছিলাম যে আপনাদের, আমি ইন্টারিম গভর্নমেন্ট আলোচনায় বলছিলাম যে আসলে লোকাল গভর্নমেন্ট ভেঙে পড়বে। আমরা দেখছি আমাদের উপজেলায়, আপনারা আপনাদের উপজেলায় দেখবেন যে চেয়ারম্যান কিন্তু নিয়োগ দিচ্ছে, সরকারি কর্মকর্তাদের প্রশাসক নিয়োগ দিচ্ছে, চেয়ারম্যানদের জন্য যে নাম দিছে যে জন্ম নিবন্ধন কর্মকর্তা হিসেবে এই ইউনিয়নে সংযুক্ত করা হলো। এটা যখন করা হয়েছে তখন ইতোমধ্যে কিন্তু আবার বলা হয়েছে যে এনআইডি কার্ড, এবং দেখছেন কালকেই অর্ডার করছে, আজকে আবার মানে অর্ডার করছে লোকাল গভর্নমেন্ট, তারাও করছে যে মানে যে এনআইডি কার্যক্রম স্থগিত, এনআইডি কার্যক্রম এবং হলো জন্ম নিবন্ধন কার্যক্রম স্থগিত। মানে কি যে চলছে আনবিলিভেবল, অবিশ্বাস্য কিছু চলছে। কেউ সহযোগিতা করতেছে না, যে যার যার মতো চলতেছে। মানে আল্লাহ মাফ করুক, যে ভালো একটা পরিবেশ খুব দ্রুত ফিরে আসা উচিত, আসবে ইনশাল্লাহ। আচ্ছা, যাক আমি আলোচনায় যাই। ভারত কর্তৃক পারমাণবিক চুক্তি বাস্তবায়ন অনীহা। আমি ভারতের বাদ নির্মাণটা বলি। এখানে একটা হলো যে বিডিতে প্রবেশ করা 53টি নদীর মধ্যে 30টি নদীতে অন্তত 30টি নদীতে বাঁধ নির্মাণ করা হয়েছে। তারপর হলো ব্রহ্মপুত্র নদে 12টি বাঁধ নির্মাণ করে ভারত। এই ব্রহ্মপুত্র নদ এটা কিন্তু বিশ্বের 9ম বৃহত্তর নদী, বিশ্বের 9ম বৃহত্তর নদী ও 15তম দীর্ঘতম নদী। 15তম দীর্ঘতম নদী। আর উল্লেখযোগ্য যে বাঁধ আছে সেটা হলো, উল্লেখযোগ্য বাঁধ হলো 3টা, খুবই উল্লেখযোগ্য। একটা হলো ফারাক্কা বাঁধ, আর একটা হলো তিস্তা বাঁধ, আর একটা হলো তিস্তা বাঁধ, একটা হলো টিপাইমুখ বাঁধ।
চিবামল বাঁধ। এই তিনটা হলো মানে অন্যতম বা উল্লেখযোগ্য। তিনটা বাঁধের আবার এখানে যে পরীক্ষা যদি আসে যে ভারতের বাঁধ নির্মাণ কিভাবে বন্যার ঝুঁকি বাড়িয়েছে, তখন ওই বাঁধগুলোর ডিটেল লিখতে হবে। আমি এটা আলোচনা করে ওখানে ডিটেল আলোচনা করতেছি। যে ভারত কর্তৃক পানি বন্টন চুক্তি বাস্তবায়নে অনীহা, যেমন 1 নম্বরে বলতে পারেন ফারাক্কা বাঁধ বা গঙ্গার পানি বন্টন চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তি, এই পানি বন্টন চুক্তির মধ্যে কি আছে শর্ত, যেটা 1996 হয়, 96 12 ডিসেম্বর, এটা 2026 সালের 3 ডিসেম্বর পর্যন্ত এটা চলবে, কারণ 1 জানুয়ারি কার্যকর হয়েছিল। কার্যকর হয়েছিল 1 জানুয়ারি 1997 তে, এজন্য 31 ডিসেম্বর পর্যন্ত, 26-এর 31 ডিসেম্বর পর্যন্ত এটা চলবে, 30 বছর। তো এখানে চুক্তির মধ্যে শর্তটা কি আছে? শর্ত হলো যে 70,000 কিউসেকের নিচে পানি থাকলে, 70,000 কিউসেকের নিচে পানি থাকলে আনুপাতিক হারে পাবে, আনুপাতিক হারে 2 দেশ পাবে। এটা নেগোশিয়েটেবল, যে কতটুকু পানি আছে সেটা নেগোশিয়েটেবল। আর এটা যে 70,000 কিউসেক পানি এটা কোথায় থাকবে এটা নির্ধারণ করবে কি? এটা নির্ধারণ স্থল দুইটা, নির্ধারণ স্থল এক হলো, ক নম্বরে হলো হার্ডিঞ্জ ব্রিজ কুষ্টিয়া, আর ভারতের জন্য হলো ফিডার খাল পশ্চিমবঙ্গ। 2 নম্বরে যে শর্ত এখানে, যে গঙ্গার পানি বন্টন চুক্তির যে দ্বিতীয় শর্ত, সেটা হলো যে 70,000 কিউসেক পানি থাকলে, 70,000 কিউসেক পানি থাকলে বিডি পাবে 35,000 কিউসেক পানি, 35,000 কিউসেক পানি। এই চুক্তির 3 নম্বর যে শর্তটা আছে, এখানে আমরা সাইন পাওয়ার করতে 1 2 বা অন্য কিছু ক খ গ যাই বলি, বা 3 নম্বর এই শর্তটা হলো যে 70,000 কিউসেকের বেশি পানি থাকলে ভারত পাবে 40,000 কিউসেক পানি। অর্থাৎ 70,000 থাকলে তারা 40,000 পাবে, 70,000 বেশি যদি থাকে, বাকি পানি পাবে বাংলাদেশ। তার মানে বাকি পানি, যদি এখানে 1 লাখ কিউসেক পানি থাকে তাহলে তারা 40,000ই পাবে, আমরা 1,60,000 কিউসেক পাবো। যদি 9 লাখ কিউসেক পানি থাকে, ওরা 40,000ই পাবে, আমরা পাবো 7,60,000 কিউসেক পানি। এটা হলো ওদের চালাকি, ভারতের এটা চালাকি। এবং দেখা যায় যে শুষ্ক মৌসুমে আমাদের যেটা 35,000 কিউসেক পানি থাকার কথা, তারা এই পানিটা না রেখে তারা ওখান থেকে পানিটা বিভিন্ন নদীতে ইনক্লুড করে দেয়। এগুলো গঙ্গার পানি বন্টন চুক্তির একটা সমস্যা, যেটা বাস্তবায়নে অনীহা। 2 নম্বর হলো তিস্তা সমঝোতা স্মারক, তিস্তা সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারক বা মৌ, এটা হয়েছে 1983 তে, এবং এটা অনুসারে বাংলাদেশের 48% ও ভারতের 52% পানি পাওয়ার কথা, পানি পাওয়ার কথা। আসলে বাংলাদেশ এখানে 25,000 কিউসেক পানিও পায় না। আসলে বিডি 25,000 কিউসেক পানিও পায় না, বুঝতে পারছেন? আর এই তিস্তা যে প্রস্তাবিত যে চুক্তি, সেটা তো হলো নিয়ে তার তাল বাহানা করে। প্রস্তাবিত চুক্তি, তিস্তা প্রস্তাবিত চুক্তি,
2011 সালে যে খসড়াটা হয়েছে, তিস্তার প্রস্তাবিত চুক্তি 2011, এই চুক্তির বিষয়বস্তু কি ছিল? প্রস্তাবিত চুক্তি 2011-তে এখানে বিষয়টা ছিল যে মানে দুই দেশের যে সমঝোতা স্মারক এবং মমতার একটা প্রস্তাব আলাদা, সেটা হলো যে নদীতে থাকবে 20% পানি নাব্যতার জন্য, বাংলাদেশ পাবে 37.5% পানি, আর ইন্ডিয়া পাবে 42.5% পানি। এটা ছিল চুক্তির খসড়া। নদীতে থাকবে 20% নাব্যতার জন্য, বাংলাদেশ পাবে 37.5% পানি, আর ভারত পাবে 42.5% পানি। ঝামেলাটা বাধায় মমতার প্রস্তাব। মমতা তো বলছেন, মমতা ব্যানার্জি চাপে আছে মহিলারা। এখন বলতেছে তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার, দেখছেন মিছিলটা? তুমি কে আমি কে, ডাক্তার ডাক্তার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। মমতার প্রস্তাব হলো যে 20% পানি ভারত সংরক্ষণ করবে, ভারত নাব্যতার জন্য সংরক্ষণ করবে। দেখেন, বাংলাদেশ পাবে 25%, বাকি যা থাকবে এটা 100% বানাবে, আর ইন্ডিয়া পাবে 75% পানি। বুঝছেন কথা? যে ভারত আগে রাইখা লইবে 25%। মমতার কথা হচ্ছে যে আগে পশ্চিমবঙ্গ সরকার রাখবে বা ভারত রাখবে 25%, দেন যা থাকবে তার 20% রাখবে ভারত নাব্যতার জন্য, যে নাব্যতা ছিল ওটা সংরক্ষণ করবে, ওটা নদীতে থাকবে না, ভারত সংরক্ষণ করে নিবে। এরপরে যেটা থাকবে সেটা পানিতে ফ্লোতে আসবে, ফ্লোতে আসার পরে ওখান থেকে 25% আমরা পাবো, 75% ওরা পাবে। সব নিয়ে দিয়ে দরকার কি? এরপরে এই হলো মানে চুক্তিগুলো আসলে বাস্তবায়ন করা হচ্ছে না। তাহলে বুঝতে পারছো ভারত কর্তৃক পানি বন্টন চুক্তি নিয়ে অনীহা। এখানে কিন্তু লেখায় ভারতকে অনেক পেঁচাবেন, বুঝছেন? রিটেন পরীক্ষা তো, রিটেন ক্লাস তো, মানে রিটেন পরীক্ষা দিবেন তো, এখানে ভারতকে যথেষ্ট পেঁচাবেন, মানে জড়াবেন। যিনি খাতা দেখবেন তিনি এক্সপেক্ট করেন এটা, ভারতকে আপনি কিছু বলবেন এটা সে এক্সপেক্ট করে। আন্তঃনদী সংযোগ প্রকল্প 1997, এটা ভারতের একটা ভয়াবহ রকমের একটা প্রজেক্ট। অটল বিহারী বাজপেয়ী নামক একজন প্রাইম মিনিস্টার ছিল, তিনি এটা করছেন। এবং এই অটল বিহারী বাজপেয়ী তিনি যে কাজটা করছেন, এটার কারণে কিন্তু 7 সিস্টার্স এর রাজ্যগুলো মামলা করছে এই প্রকল্পের এগেনস্টে, এবং এটা অনেকদিন হেল্ড আপ ছিল। 17 সালে এটা সুপ্রিম কোর্ট আবার এটাকে খারিজ করে দেয়, অভিযোগটাকে খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, এখন আবার এটা মানে আন্ডারওয়েতে আছে যে চলমান করতে পারবে। এই প্রকল্পটা হলো বেসিক্যালি বাংলাদেশ, তো এই ধরেন এটা বাংলাদেশ, এই তো বাংলাদেশ ধরে না, সুন্দর হয়েছে কিন্তু মোটামুটি, না সুন্দর হয়েছে মোটামুটি। নিজের প্রোডাকশন নিজে করি, আপনারা তো করেন না, আপনারা নাইম করে দেখতেই পারেন না, আরে বোকা যাবা এটা সেটা। আচ্ছা, এইটা হলো বাংলাদেশ, বুঝছেন? তো বাংলাদেশে প্রবেশ করছে এমন নদী কিন্তু 53টা ভারত থেকে আসছে। এই 53টি নদীর মধ্যে 37টির পানি পশ্চিম মানে ভারতের মধ্যাঞ্চলে নেয়ার পরিকল্পনা। ভারতের মধ্যাঞ্চলে নেয়ার পরিকল্পনা। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এদিকে তো ভারত, দেখা যায়, এটা দেখা যায়, মনে হয় নাকি? এগুলো কিন্তু সব ভারত,
কিন্তু সব ভারত। তো ব্যাপারটা হলো যে মানে এদিক থেকে আরো নিচে নেওয়া যেত তাহলে সুন্দর হইতো আর কি, নিতে পারি না, মানে আপনার ক্যামেরা আসবে না। আর এই যে ভারতের এই অঞ্চলটা, এখানে পানি লাগবে, তো এখানে কি করে তারা বাঁধ দেয়, বাঁধ দিয়ে খাল কেটে এই জায়গায় প্রবাহমান নদীতে ফেলায়, এবং সেখানে ফেলায় তারা কিন্তু কি করে এখানে মানে এই অঞ্চলের পানি নিবে, যার ফলে এখানে বাঁধ দেওয়া হয়েছে, এবং এর ফলে কি বাংলাদেশের নদীগুলো নাব্যতা হারিয়েছে। এরপরে দেখেন, যেমন দেখেন এখানে আপনার ফারাক্কা বাঁধ, এই যে ফারাক্কা বাঁধ, একটু দেখি ফারাক্কা বাঁধটা। ফারাক্কা বাঁধ কিন্তু এই যে পদ্মা নদীতে, এখান থেকে 11 মাইল পশ্চিমে এখানে একটা বাঁধ দেওয়া হয়েছে। কেন এখানে বাঁধ দেওয়ার কারণ হলো, ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে, এটা হলো ফারাক্কা বাঁধ। এই ফারাক্কা বাঁধের কারণ, এখান থেকে একটা খাল কাটা হয়েছে, এই খালটার নাম ফিডার খাল, 26 কিলোমিটার দৈর্ঘ্য। এই খাল দিয়ে পানিটা নেওয়া হয়েছে হুগলি নদীতে, এটা হলো হুগলি নদী। আর এই হুগলি নদীর পাশেই কিন্তু কলকাতা বন্দর, কলকাতা বন্দর। এই কলকাতা বন্দরের নাব্যতার জন্য তারা হুগলি নদীতে পানি নিয়েছে, এই 26 কিলোমিটার খাল কেটে, ফিডার খাল, এখানে নিয়ে তারা এইরকমের হুগলি নদীকে বাঁচাচ্ছে। ঠিক তেমনি অন্যান্য নদীগুলো বাদ দিয়ে তারা এই মধ্যাঞ্চলের নদীগুলোকে বাঁচাবে, এবং সেই জন্য এই আন্তর্জাতিক সংযোগ প্রকল্প ঘোষণা করেছিল অটল বিহারী বাজপেয়ী সরকার। অটল বিহারী বাজপেয়ী সরকার, উনি নরেন্দ্র মোদীর আগে ভারতীয় জনতা পার্টির একজন প্রাইম মিনিস্টার ছিলেন। অটল বিহারী বাজপেয়ী চিরকুমার ছিল, এবং নরেন্দ্র মোদী তিনিও কিন্তু চিরকুমার, যদিও এক নিউজে আসছে তার স্ত্রী ছিল, এখন কোনো একটা বস্তিতে থাকবে মহিলা, তবে সে চিরকুমার আর কি, সন্ন্যাস, একটা ধর্মের জন্য সবকিছু ত্যাগ করছে। এইটা গেল আন্তর্জাতিক সংযোগ প্রকল্প। এরপরে দেখলাম বাঁধ দ্বীপ। এই ফারাক্কা বাঁধ এর কারণে বেসিক্যালি কমপক্ষে 30টি নদীর আমাদের নাব্যতা হারিয়েছে। এই অঞ্চলের নাব্যতা হারায় 30%। এখানে 30-এর খুব দাম, 30%, মানে 30 সংখ্যাটা বেশি এখানে ব্যবহৃত হচ্ছে। 30% আর্দ্রতা হারিয়েছে, এবং 30% এলাকা মানে মাটির আর্দ্রতা হারিয়েছে, এবং এখানে মানে 30% নদী মরে গেছে, যেগুলো বাওরে পরিণত হয়ে গেছে। বাওর মানে পুরাতন নদীর গতিপথ বা পুরাতন নদী, এটাই হলো বাওর, বাওর, হাওর, বাওর। এরপরে এখানে আছে টিপাইমুখ বাঁধ, এই যে টিপাইমুখ, এটা কিন্তু বরাক নদী। আর এখান থেকে এদিকে একটা নদী আছে তুই ভাই, বরাক এবং তুই ভাই। আর এখানে একটা জায়গা আছে মণিপুর রাজ্য, মণিপুরের টিপাইমুখ। এই টিপাইমুখ হলো বাংলাদেশ থেকে 100 কিলোমিটার উত্তর পূর্বে, মণিপুর রাজ্যের টিপাইমুখে। এইখানে একটা বাঁধ দেওয়া হচ্ছে, বাঁধ দেওয়া হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের জন্য। সাধারণত একটা নদীতে বাঁধ দেয় এরকমের, এদিক থেকেও বাঁধ দেয়, বাঁধ দিলে পানিটা খুব জোরে এখান থেকে প্রবাহিত হয়, জায়গা কম থাকে যে কারণে জোরে প্রবাহিত হয়, এবং এখানে একটা টারবাইন থাকে, এটা ঘুরতে থাকে। যত বেশি ঘুরে এখানে জেনারেটর থাকে, তত বেশি ইলেকট্রিসিটি জেনারেট হয়। পানি যত জোরে পড়ে তত টারবাইন ঘুরে, তত বেশি ইলেকট্রিসিটি জেনারেট হয়। আর এইটা হলো কারণে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন যেটা হলো যে এই পানিটা যখন এখান থেকে পড়বে, আমাদের যেটা আশঙ্কা, এই বরাক নদী কিন্তু সিলেট দিয়ে প্রবেশ করে, এটাই কিন্তু সুরমা এবং কুশিয়ারা, এদিক থেকে গেছে একটা কুশিয়ারা, সুরমা এবং কুশিয়ারা, এবং এই দুই নদী মিলে এবার কালনী নদী হয়। কালনীর পরে আবার পুরাতন ব্রহ্মপুত্র মিলে এখানে হয় মেঘনা। বাংলাদেশের এক সময়ের দীর্ঘতম নদী ছিল মেঘনা, এখন যদিও পদ্মা দীর্ঘতম নদী। আর এই মেঘনা ছিল দীর্ঘতম নদী, গভীরতম নদী, এবং এটা বাংলাদেশের 30% এলাকা দিয়ে যায়। 30% এলাকার এই মেঘনা নদী বহন করে, মানে মেঘনার স্রোতধারা। মেঘনা থেকে এখানে কালনী, কালনীর আগে সুরমা, কুশিয়ারা, এগুলো বরাক। এখন দেখেন আমাদের ভয়টা কোন জায়গায়, যদি পানি সব এদিকে চলে যায় তাহলে কিন্তু আমরা মরুভূমি হব, বরাক মরে যাবে। যদি পানি এদিকে চলে আসে
তাহলে কিন্তু আমরা হব প্লাবিত। কারণ দুই নদীর পানি একদিকে চলে গেলে আমরা তো প্লাবিত হবই। এই ত্রিভাবক বাঁধও আমাদের এই বন্যার জন্য একটা বড় কারণ। আর তিস্তা বাঁধ যেটা বললাম, তো তিস্তা বাঁধের এই যেটা এখানে হয়েছে, তিস্তা বাঁধ লালমনিরহাটে, লালমনিরহাটের নিকট এখানে তিস্তা বাঁধ, এখানে 54টি জল কাপাট, 54টি জল কাপাট। বলা হয়েছিল এটা সেচ প্রকল্পের জন্য করছে, বেসিক্যালি সেচ প্রকল্প না, এটা আমাদের আসলে নদীটার পানি তারা সংরক্ষণ করার জন্য এটা করছে। এখান থেকে তারা তিস্তা নদীর পানি নিয়ে তোরসা নদীতে দিচ্ছে। তোরসা নামে একটা নদী আছে, তোরসা, দুধকুমার, এই নদীগুলোকে তারা বাঁচানোর জন্য তারা তিস্তার পানিটাকে ওখানে নিচ্ছে। এবং এই তিস্তার নদীটাই বাংলাদেশের তিস্তা নদী নামে আসলেও এটা কিন্তু একেবারে পুরাতন করতোয়া হয়ে গেছে। মানে এটা করতোয়া, যেটা মানে তিস্তার মানে যেটাকে বলে শর্ট ভার্সন, এটা করতোয়া। তো এই বাদ দিনও এটাও কিন্তু এর কারণ। এখন দেখেন আমাদের যে বন্যা, এবারে বন্যাটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই ভয়াবহ বন্যা। কারণ 2024 সালের বন্যাটা অলরেডি 137 সেন্টিমিটার দেখলাম। তাহলে তো এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা। আমাদের বড় বন্যা হয়েছিল 17 সালে, কিন্তু হতাহত হয় নাই। অথচ 88 বন্যা কিন্তু অনেক হতাহত হয়েছে। 88 বন্যার কারণে এটা বন্যা নিয়ন্ত্রণ কোনো কর্মসূচি ছিল না। 74 সালে একটা বন্যা হয়েছিল, 17 সালেরও চাইতে আগে 74 সালের বন্যাটাকে অনেক ভয়াবহ বলতো। 74 সালে হয়তোবা জনসংখ্যা কম ছিল, যে কারণে কম মৃত্যু হয়েছে। 88 সালে মৃত্যু হয়েছে বেশি। আর 98 সালের বন্যার চাইতেও কিন্তু ওটার উচ্চতা বেশি ছিল। 74 সালে যে বন্যাটা, 74 সালে কিন্তু সাইক্লোনও হয়েছিল, এবং 74 সালে বাংলাদেশে দুর্ভিক্ষও হয়। এবার দেখেন বন্যা ঋতু হলো আগস্ট থেকে সেপ্টেম্বর। আগস্ট থেকে সেপ্টেম্বর এইটা হলো বন্যা ঋতু বাংলাদেশের। আগস্ট থেকে সেপ্টেম্বর বাংলাদেশের বন্যা ঋতু বলা হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসকে। এই যে এখন চলতেছে, আমি কি জন্য জানি পরশুদিন আমি বললাম, গাড়িতে যাচ্ছি, তখন আমার কলিগ সাথে বলতেছি যে অফিসে যাচ্ছি, তো যে বন্যা ঋতু তো চলে আসছে, আল্লাহ জানে কি হয়। আমি শুধুই বলছি আমি কি জানো যে বন্যা ঋতু তো আগস্ট মাসেই হয়। মানে ওই দিন বৃষ্টি হয়েছিল প্রচুর, বরিশালে পানি উঠছিল পরশুদিনে গতকালকে প্রচুর পানি হয়েছিল। তখন আমি পানির সময় বলতেছিলাম যে আসলে যে বন্যা ঋতু আসছে, কি হয়, এত বৃষ্টি হলে তো ঝামেলা। আজকে দেখি যে এই অবস্থা। তো বন্যা ঋতু এটা। আর বেসিক্যালি বিপদ সময় আমি বলছি প্রকার, যেটা বন্যার প্রকার হলো চার প্রকার। একটা হলো মৌসুমী বন্যা, আর একটা হলো আকস্মিক বন্যা, যেটাকে ফ্ল্যাশ ফ্লাড বলে। আকস্মিক হলো ফ্ল্যাশ ফ্লাড, FLASH, ফ্ল্যাশ ফ্লাড। আর একটা হলো জোয়ার ভাটা জনিত বন্যা, আর একটা হলো সাইক্লোন জনিত বন্যা। এটা লেটেস্ট। এটা এনামুর রহমান যখন দুর্যোগ মন্ত্রী ছিল তখন তিনি এটাকে ইনস্টল করছেন। মৌসুমী বন্যা এটা হয় আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে। এটা হলো মানে দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘস্থায়ী বন্যা। এটা ধীর গতিতে এটা পানি ওঠে, ধীর গতিতে এটা মানে শুকায়। আর এই বন্যায় ক্ষতি হয়, দীর্ঘস্থায়ীর কারণে ক্ষতিগ্রস্ত হয়, অনেক জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়। এটা বাংলাদেশের হলো উত্তর পূর্বাঞ্চলে হয়, উত্তর ও মধ্যাঞ্চলে হয়, উত্তর পূর্বাঞ্চল না, মধ্যাঞ্চলে হয়। আকস্মিক বন্যা এটা হয় পাহাড়ি পাদদেশে হয়। এটা পাহাড়ি ঢলে হয়। এই ফ্ল্যাশ ফ্লাড খুব ক্ষণস্থায়ী হয়, ক্ষতি বেশি হয়। এবং এটা ক্ষণস্থায়ী, এই পানি উঠছে আবার এই নেমে যাবে। ঝড় ভাটা জনিত বন্যা এটা মাসে 2 বার হয়, উপকূলীয় এলাকায় হয়, এটা স্বল্পস্থায়ী বন্যা।
ক্ষণস্থায়ী আর স্বল্পস্থায়ীর মধ্যে পার্থক্য, ক্ষণস্থায়ী হলো খণ্ডটা কম, আর স্বল্পস্থায়ী মানে ওই দীর্ঘস্থায়ীর সাথে একটু কম। এটা উপকূলীয় অঞ্চলে হয়। সাইক্লোন জনিত বন্যা এটা উপকূলে হয়, সাইক্লোনের পরে হয়। সাইক্লোনের পানি ঢুকে যায়, পরে লবণ পানি ঢুকে যায়, সাইক্লোনের পরে হয়, ফলে ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা, যানবাহনেরও ক্ষতি হয়। এই বন্যার প্রতিকারের পদক্ষেপ কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে বা কি পদক্ষেপ নেওয়া যায় বা করণীয় কি? প্রতিকারের পদক্ষেপ যদি বলেন তিনটা গুরুত্বপূর্ণ চারটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এক নম্বরে হলো এফসিডিআই গ্রহণ 1958-এ। এফসিডিআই মানে ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ এন্ড ইরিগেশন। ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ and irrigation. Flood control, drainage and irrigation. FCDI. Number 2, FAB গ্রহণ, FAB গ্রহণ in 1989. Flood action plan, flood action plan. এটা গ্রহণ করা হয়েছে G7 এবং ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়, ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায়। আল্লাহ, 3 নম্বরে, এটা 3 নম্বরে লিখলে ভালো হতো। যা 3 নম্বরে লেখেন JRC 1972, অর্থাৎ জয়েন্ট রিভার কমিশন গঠন। জয়েন্ট রিভার কমিশন, এই জয়েন্ট রিভার কমিশন এটা গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয়, দুই দেশের পানি সম্পদ মন্ত্রণালয়। এর প্রতিকারের পদক্ষেপ 4 নম্বর হলো সেচ প্রকল্প গ্রহণ। সেচ প্রকল্প গ্রহণ কমপক্ষে 8 থেকে 9টা সেচ প্রকল্প গ্রহণ করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা বড় বড় সেচ প্রকল্প করা হয়েছে, যেমন জিকে প্রজেক্ট, ডিএনডি প্রজেক্ট, কর্ণফুলী, তারপরে হলো উত্তরাঞ্চলের নলকূপ প্রকল্প, ব্রহ্মপুত্র, মেঘনা, ধনগদা। যেমন দেখেন জিকে প্রজেক্ট, আর গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট, গঙ্গা কপোতাক্ষ প্রজেক্ট, তিস্তা প্রজেক্ট। প্রিলির যদি বই থাকে আপনাদের কাছে, প্রিলির বেসিক বই থাকলে ভূগোলের মধ্যে গিয়ে বন্য অংশটা পড়বেন, তাহলে এই ক্লাসটা আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। সেচ প্রকল্প গ্রহণ, এইগুলো হলো পদক্ষেপ। এখন বিষয়টা করণীয় কি? ডিপ্লোমেসি লাগবে এখানে। করণীয় যেমন তিস্তা মহাপ্রকল্প, যেটা মেগা প্রকল্প ছিল, এটা আপনাদেরকে আমি বলছিলাম মনে হয়। তিস্তা মেগা প্রজেক্ট যেটা, সেটা হলো বেসিক্যালি যে খুব বড় একটা মেসিভ প্রজেক্ট ছিল, যে তিস্তা রেস্টোরেশন প্রজেক্ট, কম্প্রিহেন্সিভ অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট। এই রেস্টোরেশন প্রজেক্ট যেটা ব্রহ্মপুত্র চীনের করার কথা ছিল, কিন্তু চীন করবে না। এখন ভারতের সাথে এক্স যে হাসিনা গভর্নমেন্ট ছিল, উনি নেগোসিয়েশন করছিল, তো এটা কি হয় বলা যায় না। তো তিস্তা মেগা প্রজেক্ট আসলে লেখার দরকার নেই, এটা টাচ করারই দরকার নেই। এখানে করণীয় হলো বেসিক্যালি, ভারত যেহেতু 2টা চুক্তিতে স্বাক্ষর করছে, বলছে যে ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না, সেক্ষেত্রে ভারত আসলে চায়না এবং পাকিস্তানের উপর নদীগুলোর সাথে নির্ভরশীল। সেক্ষেত্রে ওই 2 দেশের সাথে ভারত, বাংলাদেশ নেগোশিয়েট করতে পারে যে আপনারাও তাহলে ওদের কি জল প্রবাহটা ইমব্যালেন্স করে দেন। ইমব্যালেন্স করে দিলে ভারত বুঝতে পারবে যে আসলে তাদের জন্য একটা ঠিক না, তখনই তারা ওই চুক্তিতে ওই শর্তটা তারা উঠাই নেওয়ার জন্যই, তাদের বিরুদ্ধে যদি অবজেকশন করতে হয়, তাহলে কিন্তু ভারতের ওই তাদের যে কন্ডিশনটা, যে আমরা চুক্তিতে স্বাক্ষর করব কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না, তখন কিন্তু তারা এই অভিযোগ তারাও কিন্তু করতে পারবে না।
তাদের অভিযোগ করতে হলে ওই দুইটাকে উইথড্র করতে হবে, অ্যান্ড উইথড্র করতে গেলে তাকে মানে ওই কন্ডিশন উইথড্র করতে হবে। তিনি যদি কন্ডিশন উইথড্র করে তখন কিন্তু বাংলাদেশ এখানে ভালো একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে ডিপ্লোম্যাটিক ভাবে ইন্ডিয়ার প্রতি। করণীয় ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে আমাদের জন্য কিন্তু মনে রাখবেন ডিপ্লোমেসি কখনোই সংঘাতকে বলবে না, সংঘাতকে বলবে না। ডিপ্লোমেসি মানে হলো যুদ্ধকে এড়িয়ে সমাধান, যুদ্ধকে এড়িয়ে যেতে হবে, উইপন্সও ব্যবহার করা যাবে না। অর্থাৎ এখানে নেগোসিয়েশন হবে, বাট নো ওয়ার অ্যান্ড নো উইপন। 2W এখানে ইউজ করা হয়, যে নো ওয়ার অ্যান্ড নো উইপন। ওয়ার অ্যান্ড উইপন এখানে ইউজ করা যাবে না। ওয়ার এবং উইপন ইউজ না করে এখানে আপনার সবসময় কি করতে হবে, হ্যান্ডস অ্যান্ড হেড, ডাবল এস, মানে ডাবল এস এটাকে হ্যান্ডস এবং হেড, ব্রেন দিয়ে কাজ করতে হবে এবং হ্যান্ডস দিয়ে কাজ করতে হবে। মানে হ্যান্ডস বলতে এখানে বলতে হচ্ছে যে হ্যান্ডশেককে বোঝাচ্ছে যে হ্যান্ডশেক করব এবং দুইজন আমরা কি করব, সলিউশন করব। হ্যান্ডশেক অ্যান্ড হেড। আরেকটা হলো কি আপনার ডাব্লিউ, যেটা ওয়ার অ্যান্ড উইপন, এটাকে আমরা ইউজ করব না। এই দুটোকে ইউজ না করে হেড এবং হ্যান্ডশেক দিয়ে আমরা কিন্তু সমাধান করব। সেক্ষেত্রে আমাদের আসলে কি করতে হবে, ভারত, আমরা ডিপ্লোমেসিটা এইরকমের ভাই, আপনি যদি বারবার বলেন ভারতের পানির কারণে ডুবে যাচ্ছে, দেখেন ভারতের মিডিয়া কিন্তু মজা নিচ্ছে। এটা কিন্তু আমরা খুব মানে সবচেয়ে আমাদের সমস্যা কি জানেন, আমাদের মধ্যে আসলে অর্ধশিক্ষিত পণ্ডিত বেশি। আমরা এইচএসসি পণ্ডিত, আমরা এইচএসসি পাশ করা যে পণ্ডিত, উচ্চ মাধ্যমিক পাশ করা পণ্ডিত আমরা, আমার কাছে মনে হয় আমাদের মধ্যে প্রচুর সমস্যা। এটা যে মানে এক্সেপ্ট নট মি, আমি কিন্তু এটা আমাকে বাদ দিয়ে বলতেছি না, আমাদের মধ্যে যে ওভার রিয়াক্ট করা। একবার আমার মনে আছে 17 সালে এত জিদ লাগছে, আমাদের কি করতে হবে, মানে রোহিঙ্গাদেরকে পাঠাচ্ছে ভারত আমাদের বাংলাদেশে আগস্ট মাসে 2017 সালে। 17 সালে কিন্তু আমাদের প্রচুর দুর্যোগ গেছে, বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। হাওর অঞ্চল দীর্ঘস্থায়ী বন্যা হয়েছে এবং হাওরের 7টা জেলায় যেখানে এই সময় আমাদের বড় উৎপাদন হয়, সেই জুলাই আগস্টের দিকে বড় আমরা ধান কাটতে পারি না। সেই সময়ে আমাদের এখানে কিন্তু মানে হাওর অঞ্চলে প্রচুর বন্যা হয় এবং ফসল সব ক্ষতি হয়। আমাদের প্রায় 3,32,00,000 টন আমাদের কিন্তু বড় হয় সাধারণত। তো সেখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ একটা মানে বড় একটা মানে পরেও যেতে পারতাম। এত ট্রোলের ফাঁকে কিন্তু সে ওখানে মানে বাজার কি করা এটা সেটা, ওই চাল এবং পেঁয়াজ দুইটার জন্য 17 সালে। যাক, আমি যেটা বলছিলাম আমাদের অর্ধশিক্ষিত পণ্ডিত আমরা কেন বলি, আমরা দেখেন কখনোই আপনি খারাপ থাকলেও খারাপ বলবেন না। আমাদের দেখেন অর্থ উপদেষ্টা তিনি বলছেন যে আমাদের এখানে অর্থনীতি ভালো আছে, আমাদের এখানে জিডিপির অনুপাতে একটা দেশের 40% যদি লোন থাকে তাহলে সেই দেশটা সাধারণত কি হয়, তারা দেউলিয়ার দিকে যায়। আমাদের কিন্তু এটা 19%। আমাদের কিন্তু টোটাল জিডিপি 56 লাখ বা 56 লাখ কোটি টাকা, আমাদের ঋণ আছে হলো 18 লাখ কোটি টাকা। তাহলে সেক্ষেত্রে এটা হলো আমাদের কত, মানে 33% হয় মনে হয়, 56 আর এখানে 18 লাখ কোটি টাকা। তাহলে 32% হয় জিডিপির আগে, সরি 19% না, 19% হলো আমাদের প্রজেক্ট লোন, আর 81% হলো আমাদের প্রজেক্ট লোন, 81%, 19% হলো অনুদান। তো যাক, এখানে আসি, সেটা হলো যে আপনি দেখেন এখানে বলছে যে অর্থ উপদেষ্টা যে আমাদের অর্থনীতি ভালো আছে, দ্যাটস দ্য গুড মেসেজ। ইনভেস্টররা এখানে খুব চাঙ্গা থাকবে, বিশেষ করে লোকাল যে ইনভেস্টর, অর্থাৎ আমাদের পিসেকে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে, সেখানে একটা বড় একটা তারা মানে উৎসাহ পাবে। তারপর হলো ইম্পোর্টার এবং এক্সপোর্টার, তারা খুব উৎসাহিত হবে। প্রবাসীরা টাকা পাঠাতে উদ্বুদ্ধ হবে। তো আলটিমেটলি হলো কি, এটা গুড মেসেজ। আপনি খারাপ থাকলে আপনাকে কিন্তু বলতে ভালো আছি। আপনি যে যার দ্বারা শত্রু যে আপনাকে আক্রমণ করে তাদের খারাপ থাকেন, আপনি এটা প্রকাশ করবেন না। এতে সে কি করবে, তার মাথাটা বাড়ায় দেবে। আমাদের ভাই এখানে আমরা বুঝি যে ইন্ডিয়া থেকে পাহাড়ি ঢলটা আসে, ইন্ডিয়াও কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু বন্যা হচ্ছে, এটা কিন্তু ট্রু। তবে এটা তো বড় ট্রু হলো তার আমাদের বাঁধ ছাড়ে দিচ্ছে। তোমরা আমরা বাঁধ যখন গরমকালে উষ্ণকালে যখন আমাদের বাঁধ লাগবে তখন তুমি বাঁধ ছাড়ো না, এখন ছেড়ে দিচ্ছ। যখন পানি লাগবে তখন দাও না, এখন পানি লাগবে না, তুমি পানি দিচ্ছ। এটা আসলে আমাদের একটা অস্বস্তি এবং বিরক্তির কারণ অবশ্যই আছে। কিন্তু আপনি যদি বারবার এটা বলেন যে ভারতের কারণে ভারত এটা করছে, এটা যদি আপনি বলেন যে হাসিনা
ভারতকে বলছে পানি ছেড়ে দিতে, দেখবেন পানি ছাড়ছে। কতটা সস্তা একটা কথা বলেন। আরে ভাই, তাহলে 17, 22 এবং 23 সালে বন্যা হয়েছে কেন? হাসিনা বলছে যে এখন পানি দাও, এই জন্য বন্যা হয়েছে। তার মানে আপনি যদি হাসিনাকে বলেন, তাহলে হাসিনার পাওয়ারটাকে আপনি কিন্তু শো করতেছেন না। হাসিনার পাওয়ারকে আপনি শো করতেছেন। হাসিনা যে অপরাধ করছে, হাসিনাকে এটা না বলে তার পাওয়ারটাকে আপনি করে রাখেন, মানে অস্বীকার করেন, তাহলে দেখবেন যে ভালো হবে। আপনি সর্বোচ্চ ব্যবহার করলো প্রতিবেশী দেশ বা নেইবার বা অন্যভাবে আপনি করেন, যে প্রকাশ করেন। এইভাবে সরাসরি বলাটা কিন্তু ঠিক হচ্ছে না। তা আমি যদি কোন জায়গায় ছিলাম, যে আমাদের যেটা বলছিলাম যে পাকিস্তান এবং চীনের সাথে নেগোশিয়েট করা, যাতে ইন্ডিয়াকে প্রেশারে রাখে এবং ইন্ডিয়া একটা ব্যালেন্স সলিউশনের জন্য তারা যেন চুক্তিতে তার শর্তটা তুলে নেয় এবং বাংলাদেশ শর্ত তুলে নিয়ে ভারতকে ডিপ্লোম্যাটিকভাবে প্রেশার ক্রিয়েট করতে পারবে। সেকেন্ড যেটা একজন বলছেন যে আমরা কি বাঁধ নির্মাণ করতে পারি কিনা, যে ওদের অ্যাগেনস্টে আমরা বাঁধ নির্মাণ করবো। এটা তো পানি ভাই, ভাই অন্য কিছু না। আপনি বাঁধ আপনি আরো উঁচু করে দিলেন, ওরা যা দিচ্ছে তাতে উঁচু করে দিলেন। আপনি কি মনে করেন আপনার সাথে বেশি উঁচু ইন্ডিয়া দিতে পারবে না? ইন্ডিয়া তো আপনার সাথে বেশি উঁচু দিতে পারবে। আপনি যা করবেন তার সাথে সে তো বড় করার ক্ষমতা তার আছে। এটা তো আমাদের জন্য ক্ষমতা না। আমাদের যেটা করতে হবে, চুক্তিগুলো বাস্তবায়ন করার জন্য তাদের ডিপ্লোম্যাটিক ভাবে নেগোসিয়েশনটা বাড়াতে হবে। এখন বলেন ভাই, আমি তো বন্যা দিয়ে, সত্যি কথা, বন্যা আমরা ওদের কাছ থেকে, ওরা যা চাইবে সেটা হবে, কিন্তু আমার কিন্তু অনেকগুলো ট্রাম্প কার্ড আছে। আমি ডিপ্লোম্যাটিক ভাবে আমি কিছু ট্রাম্প কার্ডগুলো ইউজ করব। আমার ট্রাম্প কার্ড কি? ইন্ডিয়াকে যেতে হলে আমার উপর দিয়ে ট্রান্সশিপমেন্ট তার লাগবে, 7 সিস্টারে যেতে হলে আমাকে তার লাগবে, আখাউড়ায় যেতে হলে বা ত্রিপুরা অথবা মিজোরামে যেতে হলে আমাকে তার লাগবে, মিয়ানমারের সাথে নেগোশিয়েট করতে গেলে বাংলাদেশের উপর দিয়ে টেকনাফ দিয়ে যেতে হলে তার কিন্তু আমাকে লাগবে। আমার সাথে তার কিন্তু আসলে বাণিজ্য নৌ যে প্রোটোকল আছে, নৌ ট্রানজিট প্রোটোকল 1972, এটা তাকে লাগবে। আমার সাথে স্থল সীমান্ত যে ইয়াটা আছে, প্রোটোকলটা আছে 2011, এটা কিন্তু লাগবে। রেলপথ ট্রানজিট যেটা 2024, এটার জন্য কিন্তু আমাকে লাগবে তার। তো আমি তাকে করতে পারি কি, আমি তাকে নেগোশিয়েট করতে পারি যে আপনি হিলি থেকে মহেন্দ্রগঞ্জ আপনি মহাসড়ক ইউজ করবেন, ভাই আপনি আমাকে বলেন যে আপনি আমাকে কি দিবেন না, আপনি আমাকে বন্যার সময় করবেন না, প্রেশার ক্রিয়েট করবেন না। আমার কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসে আমি কন্ডিশনগুলো এমনভাবে নিয়ে আসবো, কারণ আগস্ট সেপ্টেম্বর হলো বন্যা ঋতু। আমি বলবো আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আপনি আমাকে পানি দিতে পারবেন না। পানি যখন দেন আপনি হয়তো জুলাইতে দিবেন, নয়তো আমাকে অক্টোবরে দিবেন, কিন্তু আপনি পানি আমাকে কি দিবেন না, আগস্ট সেপ্টেম্বরে দিবেন না। সব বন্যায় কিন্তু জুলাইয়ের শেষে, আগস্টে অথবা সেপ্টেম্বরে, এই সময় আমাদের কিন্তু বন্যা ঋতু। আমাদের কিন্তু বন্যা আপনি দেখবেন না মার্চ মাসে বন্যা হয়েছে, জীবন দেখছে মার্চ মাসে বন্যা হয়েছে, জীবন দেখছে নভেম্বর মাসে বন্যা হয়েছে। এই সময় কিন্তু বন্যা হয় না। বন্যা বেসিক্যালি হয় জুলাই শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত। এই 2 মাসের মধ্যে কিন্তু আমাদের কি হয়, বন্যা হয়। আমাদের কিন্তু এর আগেও কিন্তু আমাদের দুর্যোগ আছে, যেমন মার্চ থেকে জুলাই 16 পর্যন্ত, এই সময় কিন্তু কালবৈশাখী হয় জুনের 16 তারিখ পর্যন্ত। 16 মার্চ থেকে 16 জুন, এই 3 মাস হয় কিন্তু আমাদের কালবৈশাখী ঝড়, তখন কিন্তু বন্যা হয় না। সো বেসিক্যালি আমি তার কন্ডিশনগুলো ওই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে নিয়ে আসবো, এটা একটা করণীয়। তারপর আর কি করণীয় আছে? আর করণীয় আছে যে আমার কিন্তু মানে আমার এখানে ইন্ডিয়া কিন্তু সেকেন্ড বিগেস্ট, এবং আমার এখানে $15 বিলিয়ন ভারতের বাজার। তাহলে আমি তাকে ভারতকে আমি বলবো যে ভারত আমাকে চাল দেয় বলে আমি খাই, এটা আমি কেন বলবো? আমি বলবো আমি ভারতের কাছে কিনি বলে ভারতের অর্থনীতি ভালো। আমার যে $15 বিলিয়ন আমি ওর কাছ থেকে কিনি, আর পক্ষান্তর ও আমার কাছ থেকে কিনে মাত্র $6 বিলিয়ন, 9 থেকে 10 বিলিয়ন সবসময় ট্রেড গ্যাপ থাকে। এই ট্রেড গ্যাপ নিয়ে আমাকে বলতে পারি যে আমার ট্রেড গ্যাপ নিয়ে তুমি কারসাজি করবে না। আমি ওর সাথে আরেকটা জিনিস খেলতে পারি, সেটা হলো যে তোমার ইনসিকিউরিটি কিন্তু মণিপুর, তোমার ইনসিকিউরিটি কিন্তু অরুণাচল নাগাল্যান্ড, যেখানে চায়না চোখ পেতে আছে, আমি সেখানে ডিসম্যান্টেল করব। অর্থাৎ তোমার সিকিউরিটির জন্য কিন্তু আমি একটা বড় একটা কি ওই আমার সিকিউরিটি দিয়ে আমি তোমাকে ঘায়াল করবো, মানে আমার উইপন দিয়ে, আমার উইপন এগুলো আমি তাকে এইটার একটা দেখবো, আমি এটার একটা ধরি সার্জিক্যাল অ্যাটাক বলি বা আমি একটা অনটেস্ট বলি, এটা কিন্তু আমি দেখাতে পারি। আপনি দেখেন ভারত কিন্তু সত্যি কথা বলতে লাস্ট 20 বছর, 20 থেকে প্রায় 22 বছর, এবং বিএনপির সময়ও প্রায় 2-3 বছর, এবং তার আগে, এর আগে কিন্তু ভারত আমাদের দ্বারা বেশ শঙ্কায় থাকতো। কারণ অনুপ চেটিয়া উলফা বা আলফা যেটাকে বলে, ভারত বলে আলফা, আমরা বলি উলফা, ULFA,
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, এই আসামের অনুপ চেটিয়া আমাদের বাংলাদেশে গ্রেপ্তার হয়েছে এবং এখান থেকে কিন্তু ভারতে হস্তান্তর করেছে আমরা 2013 সালে কিন্তু আমরা এখান থেকে তাকে হস্তান্তর করেছি। অনুপ চেটিয়া যে আসামের উলফার নেতা। তো বেসিক্যালি এদের এই যে উলফা আছে, তারপরে যে মণিপুরের লিবারেশন ফ্রন্ট তারা আছে, তারপরে মৈতৈ সম্প্রদায়, তারপর হলো কুকিচিন, এরা কিন্তু আসলে কি ইন্ডিয়ার জন্য একটা কি থ্রেট। তো আমরা কি করতে পারি, আমরা কিন্তু এই বছর 23 সালে কিন্তু বাংলাদেশ মিলিটারি কুকিচিন এবং মৈতৈ সম্প্রদায়ের সাথে কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক মারামারি করেছে। খাগড়াছড়িতে কিন্তু মারামারি করেছে এবং সেখানে মারামারি বলতে যুদ্ধ করেছে, 6 জন আমাদের সেনা নিহত হয়েছে। তো এইটা কিন্তু আমরা তখন প্রোটেকশন দেব না, এরকম আমরা বলতে পারি। হ্যাঁ, তো এরকমের কিছু কথাবার্তা বললে আমাদের যদি নেগোসিয়েশনটা আগানো যায়। কিন্তু আমরা যদি বলি ভাই হাসিনা ওখানে ছেড়ে দিতে, তাহলে কিন্তু কখনোই আমাদেরকে তারা কিন্তু জাজ করবে। আপনি মনে করবেন যে এখন যে সোশ্যাল যে সাইটটা আছে বা এই যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, এরা কিন্তু দেশ চালাবে। আমি এটা অনেক আগেই বলছি যে আমি আগে যদি ক্লাস করে থাকেন, আমি 2018-19 সালেও বলছি, 2015 সালে আমি বলছি যে দেশ চালায় ফেসবুক, নয়তো মাশরাফি কেন ক্যাপ্টেন হয়। 15 সালে মাশরাফি কিন্তু একেবারে ভঙ্গুর ছিল, এমনভাবে ফেসবুকে বসে মাশরাফিকে লাগবেই, শেষ পর্যন্ত সাকিবকে বাদ দিয়ে মাশরাফিকে ক্যাপ্টেন করে ওয়ার্ল্ড কাপে পাঠানো হয় এবং সেখান থেকে সাকসেসফুলি আসে। 19 সে ব্যর্থ হয়। আলটিমেটলি ফেসবুক কিন্তু একটা বড় ইনফ্লুয়েন্স। আজকে দেখবেন এই হিরো, কালকে দেখবেন সে জিরো। এই ব্যারিস্টার সুমন এমপি হয়েছে বাংলাদেশে, কয়জন স্ট্যাটাস দেয় না, আজকে ব্যারিস্টার সুমনকে গালি খেয়ে দেয় না। তো আলটিমেটলি ফেসবুক কিন্তু একটা ফ্যাক্ট, সোশ্যাল একটা ফ্যাক্ট। এই রিয়াকশনটা কিন্তু তারা কিন্তু জাজ করে যে নেগোসিয়েটর। আপনি কি মনে করেন ইন্ডিয়ান হাই কমিশন আপনার পোস্ট দেখে না? বাংলাদেশের রিয়াকশনটা কি এখান থেকে কি তুলে নেয় না? বাট ইউ আর এডুকেটেড এবং ইউ আর কনসিয়াস। আপনার মাধ্যমে যদি এইগুলো ছড়ায়, এইসব চিপ কথাবার্তা, আলটিমেটলি এটা খুব দুঃখজনক। এটা আপনার খুব ম্যাচিউরড এবং স্মার্ট এবং এমনভাবে কথা বলবেন যাতে ওরা অন্যভাবে ধরে নেয়। আপনি এখন আজকে ছড়ান না যে আমি কুকিচিনে আমি করে দেবো, আপনি আজকে ছড়ান না যে আমার নৌপথ ট্রানজিট আমি বাতিল করে দেবো, আপনি ছড়ান না যে আমি ইন্ডিয়া থেকে কিনবো না। আর আপনি যদি ছড়ান যে ইন্ডিয়া না দিলে খাবো কেমনে, কিছু বলেন। আবার কিছু আছে খাটাস যে বলে যে ইন্ডিয়া না দিলে খাবো কেমনে। এটা বললে তো আমি আরো দুর্বল হয়ে গেলাম ওদের কাছে। বলতে হবে যে আমি ওর $15 বিলিয়ন আমি কি, $15 বিলিয়ন বাজারের আমি বাজার, এবং আমার দেশের সেকেন্ড বিগেস্ট বাজার হলো ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার বাজারের নবম বৃহত্তম ইম্পোর্টার কিন্তু বাংলাদেশ। আমাদের নবম বৃহত্তম কিন্তু ইন্ডিয়াতে। ইন্ডিয়া ইম্পোর্ট অনেক কম করে, এটা ইন্ডিয়ার একটা ভালো একটা যে ওদের প্রোডাকশন অনেক বেশি। ইন্ডিয়া এবং চায়না, ওদের ইম্পোর্ট খুবই কম ওদের এক্সপোর্ট ওরা বেশি, ওরা এবং বাণিজ্য উদ্বৃত্তে ওরা দুইটা দেশ খুব আগানো। ঠিক আছে, সো আমি বুঝাতে পারছি করণীয় কি, যেটা ডিপ্লোমেসি যদি আপনার প্রবলেম সলভিং আসে, তাহলে আপনি কথাগুলো লিখতে পারছেন। আমি যেগুলো বলছি, প্রথমে যেটা বলছিলাম যে পাকিস্তান এবং চায়নার সাথে নেগোসিয়েশন করতে হবে, চায়না এবং পাকিস্তানের সাথে নেগোসিয়েট করতে হবে। সেকেন্ড যেটা বলছিলাম সেটা হলো আপনার যে আমাদের আটকে পড়ে গেছে মনে হয়। সেকেন্ড যেটা বলছিলাম, প্রথমত যেটা বলছিলাম যে পাকিস্তান এবং চীন এই দুইটা দেশের সাথে আমাদের নেগোসিয়েশন করতে হবে। তারপর বলছিলাম যে আমাদের যে আন্তর্জাতিক সংযোগ প্রকল্প, এটা নিয়েও আমরা 7 সিস্টার্সের সরকারের সাথে আলোচনা চালা যেতে পারি, প্রেশার ক্রিয়েট করা। তারপরে আমরা বলতে পারি যে আমাদের এখানে যে ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্টের যে করিডোর আছে সেটাকে বন্ধ করার হুমকি দেয়া। তারপরে আমাদের যে ট্রেড বড় একটা বাজার, আমরা এটাকে নিয়ে তাদেরকে ইন্ট্রোডিউস করা যে আমরা কিন্তু ভিন্নভাবে দেখতে পারি। তারপর হলো যে তাদের যে ইনসিকিউরিটি আছে তাদের 7 সিস্টার্সে, ইনসিকিউরিটির ক্ষেত্রে আমরা সাহায্য না করতে পারি বা সাহায্য না করার আমরা হুমকি প্রদান করতে পারি। দেন আমরা হলো যে নেগোসিয়েট করতে পারি যে আসলে আমাদের যে চুক্তিগুলো আছে চুক্তিগুলো বাস্তবায়ন আমরা সঠিকভাবে করতে চাই এবং সেইভাবে চুক্তি করতে চাই, পানি বন্টন চুক্তি। তাহলে বন্যা থেকে আমাদের রেহাই পেতে পারি। ওকে, থ্যাংক ইউ। কালকে ইনশাল্লাহ, কালকে কি বৃহস্পতিবার না?
কালকে না, শুক্রবার দিন ক্লাস নেবো না ইনশাল্লাহ। শুক্রবার দিন ক্লাস নেবো প্রথম অধ্যায়ের উপরে আর দ্বিতীয় অধ্যায়ের উপরে। আজকে পর্যন্ত।